আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। যাত্রাবাড়ী থানায় দায়ের করা রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আবারও 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে তেজগাঁও থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডাক্তার দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। সকালে তাদের আদালতে হাজির করা হয়। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং আসামি পক্ষেও তাদের আইনজীবীরা এখানে উপস্থিত ছিলেন, তারাও এই সন্নিবেশ হওয়ার পরে তাদের জামিন শুনে তাদের বক্তব্য রাখেন। বিজ্ঞ আদালত তাদের সন্নিবেশ করে জামিন প্রার্থনা নামঞ্জুর করেন। আদালতকে এবং আইনের যে যন্ত্রকে ব্যবহার করে এই আসামিদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য সম্পৃক্ত করা হয়েছে। আমরা দীপুমণির ব্যাপারে বলেছি যে উনি একজন মহিলা, মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে স্পষ্ট অর্ডার রয়েছে যে যদি একজন মহিলা হয়, যদি বয়স্ক হয়, যদি একজন শিশু হয়, তাহলে তাদেরকে জামিন দেওয়া যাবে। এই মুহূর্তে ঢাকা সিএমএম কোর্টে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। সেখানকার খবর জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, আদালত প্রাঙ্গণের আর কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত আমাদের জানান। মৌমি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রাজধানীর সিএমএম কোর্টে। আপনি জানেন যে এখন পর্যন্ত সাবেক কয়েকজন মন্ত্রী, পুলিশের সাবেক আইজিপি, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে আদালতে তোলা হয়েছে। এর মধ্যে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এর আগে যাত্রাবাড়ী থানার আরেকটি মামলায়, ইমাম হাসান হত্যা মামলায় তাকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল, তবে হাইকোর্টে সেটি স্থগিত করা হয়েছে। এছাড়া তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে, যেটিতে গ্রেফতার হিসেবে দেখানো হয়েছে সাবেক পররাষ্ট্র শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, জাসদের সাবেক সভাপতি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদকে। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখছি যে এখন পর্যন্ত কোর্টে যে কতগুলো মামলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে 163টি মামলা হয়েছে, তার ছোট বোন শেখ রেহানার নামে 10টি মামলা হয়েছে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে 2টি মামলা হয়েছে, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে 2টি এবং তার মেয়ে টিউলুস সিদ্দিকির নামে 2টি মামলা হয়েছে। এছাড়া চৌধুরী আব্দুল্লাল মামুন, পুলিশের সাবেক আইজিপি, উনাকে মোট 63টি মামলায় এখন পর্যন্ত গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে 7টি মামলায়, রাশেদ খান মেননকে 7টি মামলায়, হাসানুল হক ইনুকে 7টি মামলায়, জুনায়েদ আহমেদ পলককে 7টি মামলায়, সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদকে 4টি মামলায়, নুরুল ইসলাম সুজনকে 2টি মামলায় এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসানকে 1টি মামলায় এখন পর্যন্ত গ্রেফতার দেখানো হয়েছে। আপনি জানেন যে সাবেক রেলমন্ত্রী, উনাকে গত 16 সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল থেকে গ্রেফতার করা হয় এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসানকে 10 সেপ্টেম্বর ঝিনাইদহ থেকে অ্যারেস্ট করা হয়েছিল। এখন পর্যন্ত এই সরকার, আওয়ামী লীগ সরকারের সাবেক এই হেভিওয়েট মন্ত্রীদেরকে নেওয়া হয়েছে। তো পরবর্তীতে অন্য যাদেরকে আনা হবে সেই বিষয়ে আমরা তথ্য দিতে পারবো। মৌমি, এই ছিল এখনকার মতো শেষ সংবাদ। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আজ দ্বিতীয় দিনের মতো চলছে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। এদিকে দেশের অন্যতম আকর্ষণীয় অবকাশ যাপন কেন্দ্র সাজেকে কয়েকশো পর্যটক আটকা পড়েছেন। অবরোধের কারণে তারা ফিরতে পারছেন না। আটকে পড়া পর্যটকদের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে আটকে রয়েছেন অন্তত 1400 পর্যটক। অবরোধের কারণে পাহাড়ি 2 জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এর আগে দীঘিনালায় সহিংসতার প্রতিবাদে ঢাকা থেকে বিক্ষুব্ধ জুম ছাত্র জনতা এই অবরোধের ডাক দেয়। পরে এতে সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ।
এদিকে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতেও উত্তপ্ত অবস্থা থাকলেও বান্দরবানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা খোলা থাকলেও বন্ধ রয়েছে বান্দরবান কাপ্তাই ও রাঙ্গামাটি সড়কে যাত্রীবাহী বাস চলাচল। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় বাস মালিক সমিতির সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে। এতে যাত্রী ও পর্যটকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তবে সড়কটিতে অল্প হলেও হালকা যানবাহন চলাচল করছে। নিরাপত্তা নিশ্চিতে জেলা শহর সহ বিভিন্ন জায়গায় সেনাবাহিনী ও পুলিশ টহল দিচ্ছে বলে জানান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। 2.5 মাসের বেশি সময় বন্ধ থাকার পর খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস। তবে সব বর্ষের ক্লাস চললেও আজ হচ্ছে না প্রথম বর্ষের ক্লাস। 2023-24 শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী 30 সেপ্টেম্বর থেকে। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলন এবং শিক্ষকদের সার্বজনীন পেনশন কাঠামোর একটি স্কিম নিয়ে ডাকা কর্মসূচির কারণে গত 1 জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল। আর 17 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয়। এরপরই খুলছে বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ ছিল, এখন কি অবস্থা দেখছেন? অনেক সুন্দর। মানে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি আসার সুযোগ হয়, যারা অন্য কাজে ব্যস্ত আছেন তারা আসার পরেই মনটা ভালো হয়ে যাবে। অনেক শিক্ষার্থী পাঠ্যক্রম কিংবা পড়াশোনা নিয়ে যে ব্যস্ততা, লেখাপড়া কেন্দ্রিক যে ব্যস্ততা, সেই ব্যস্ততা এই বিশ্ববিদ্যালয়ে এখন অনেক বেশি। হাতে একটা ব্যাগ থাকে, পড়াশোনার বইপত্র থাকে এবং সেসব নিয়ে আসছেন, ক্লাসে যাচ্ছেন, গল্প করছেন, ক্লাস করছেন। অনেক দিন পরে যেন সবার সঙ্গে পড়াশোনা কেন্দ্রিক যেমন গল্প হচ্ছে, একই সঙ্গে আন্দোলন সহ নানা বিষয়ে কি কি সংস্কার হলো, কি কি পরিবর্তন হলো, সেসব নিয়েও হচ্ছে। কিন্তু আপনারা জানেন যে উপাচার্য সহ আরো পরিবর্তন এসেছে বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন ক্ষেত্রে চেয়ারম্যান বা অন্যান্য জায়গায়ও পরিবর্তনের বিভিন্ন প্রক্রিয়া চলছে। শিক্ষার্থীরা খুশি অনেক ক্ষেত্রে যে যোগ্যতার ভিত্তিতে যে মূল্যায়ন হচ্ছে, তাতে করে তারা অনেকটা সন্তুষ্ট এবং তারা অনেকটা মনে করছেন যে এখন যে নতুন বাংলাদেশের তারা মনে করছে যে নতুন বাংলাদেশ এসছে, তাতে করে তারা অনেকেই এখন নিজেকে দেশের জন্য আরো অনেক বেশি তৈরি করবেন। আগে যেটা একটু মনে করতো যে বিদেশ কেন্দ্রিক। আমি একজনের সঙ্গে কথা বলবো, মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আপনি এসেছেন আজকে ক্লাসে, কেমন লাগলো আপনার ক্লাসে? অসাধারণ অনুভূতি, কারণ অনেকদিন পরে, দীর্ঘদিন বন্ধ থাকার পরে আমরা আবার ক্লাস শুরু করতে পেরেছি এবং বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, আড্ডা হয়েছে, আমরা আবার পড়াশোনায় ফিরে যেতে পেরেছি। এটাই আমাদের অনেক বড় একটা প্রাপ্তি। এখন এই বাংলাদেশে আপনারা কিভাবে মানে অংশ নিতে চান গড়তে? আমাদের এই যে স্বাধীনতা আমরা এতগুলো প্রাণের বিনিময়ে অর্জন করলাম, সেই স্বাধীনতাকে আমাদের সমুন্নত রাখার জন্য এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের প্রতিটি স্তরের মানুষেরই এখন দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ থেকে আমাদের দেশের উন্নয়নের জন্য কাজ করা এবং যতগুলো সেক্টরে দুর্নীতি ছিল, সেই দুর্নীতিযুক্ত মানে দুর্নীতিগ্রস্ত যে সেক্টরগুলো ছিল ওইগুলো সংস্কার করে দুর্নীতিমুক্ত করে একটি স্বনির্ভর বাংলাদেশ, উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবেন তো আপনারা? জি, ইনশাআল্লাহ। ঠিক আছে। ওনারা বলছিলেন যে এই বাংলাদেশকে পরিবর্তনে ভূমিকা রাখবেন। আমরাও আশা করি, বিশ্বাস রাখি, অনেক আশাবাদী আমরা সবাই। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। সজীব, আপনাকে ধন্যবাদ। পাচারের অর্থ ফিরিয়ে আনা, সম্পদ পুনরুদ্ধার ও শেয়ারের অর্থ স্থানান্তর করে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে সরকার। এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে গভর্নর এসব কথা বলেন। সরকারি 6 ব্যাংকে এমডিদের অব্যাহতি প্রসঙ্গে তিনি বলেন, এসব ব্যাংকে দক্ষ পরিচালনা পর্ষদ দেওয়া হয়েছে। শীঘ্রই নিয়োগ দেওয়া হবে দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকারদের। শারফুল আলমের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলে ব্যাপক লুটপাট হয়েছে আর্থিক খাতে। শুধু এসআলম গ্রুপের মাধ্যমেই 2 লাখ কোটি টাকা ও অন্যান্য মিলে মোট 4 লাখ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে। আবার এসআলমের নিয়ন্ত্রণে থাকা 7 ব্যাংকে
অস্বাভাবিকভাবে আর্থিক সংকট দেখা যায়, যার প্রভাব পড়ে সার্বিক ব্যাংক খাতে। এই পরিস্থিতির মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব দেওয়া হয় বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরকে। দায়িত্ব নিয়ে প্রথমেই তিনি দুর্বল ব্যাংকগুলোতে নতুন পরিচালনা পর্ষদ দেন। তারল্য সংকটে থাকা ওইসব ব্যাংকগুলোকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন গভর্নর। আমরা ধীরে ধীরে এই সম্পদ উত্তরণ সম্পদগুলোকে আমরা রিকভারির ব্যবস্থা করব। তাদের যে শেয়ার হোল্ডিং আছে ব্যাংকের মালিকানা, সেগুলোকে নতুন মালিকানা এনে কিছু টাকা জোগাড় করব। বিদেশে তাদের সম্পদের আমরা চেষ্টা করব। তারপরে সব মিলিয়ে হয়তো মোটামুটি একটা অঙ্ক হবে যেটা আংশিকভাবে এই গ্যাপটা ফিল করবে। তারপরে সরকারও হয়তো কিছু দেবে। আমরা বিদেশি আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কথা বলছি, তারাও আমাদেরকে দেবেন। সব মিলিয়ে আমরা এই ব্যাংকগুলোকে একটা স্বস্তিকর অবস্থানে নিয়ে যাব। ইন দ্য মিন টাইম ডিপোজিটররা যদি তাদের আস্থা ফিরে পান, তারাও ডিপোজিট এখানে বাড়াবেন। ফলে সব মিলিয়ে ব্যাংকগুলো তখন এই দুরবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে বলে আমরা। বেসরকারি ব্যাংকের পাশাপাশি সরকারি ব্যাংকগুলোতেও দেয়া হয় নতুন পরিচালনা পর্ষদ। 19 সেপ্টেম্বর রাষ্ট্রায়ত্ত 6 ব্যাংকের এমডিদের অব্যাহতি দেয় অর্থ মন্ত্রণালয়। তবে ওইসব ব্যাংকে দক্ষ পরিচালনা পর্ষদ থাকায় এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। যে ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে বোর্ড, তারা কিন্তু খুবই সলিড এবং চেয়ারম্যানগুলো প্রত্যেকেই খুবই দক্ষ এবং তারা এটিকে চালিয়ে নিতে পারবেন। এবং এটা সাময়িক একটা ব্যাপার। একটা সার্চ কমিটি করে নতুন এমডি নিয়োগ দেওয়া হবে এবং সেটার মাধ্যমে আমরা ভালো যারা আগামীতে এই ব্যাংকগুলোকে সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে পরিচালনা করতে পারবেন সেই ধরনের এমডিরা আসবেন এবং তারা পেছন দিকে তাকানোর দরকার হবে না, তারা সামনের দিকে তাকিয়ে তারা কাজ করে যেতে পারবেন। আমাদের রিফর্ম যেগুলো দরকার সেটার জন্য পুরোপুরিভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা IMF এর যে কথা বলা হয়েছে রিফর্মের কথা, আমরা তার চাইতে অনেক বেশি রিফর্ম করব ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নেই, আমাদের নিজের স্বার্থেই করব। এটিএন বাংলাকে দিয়ে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, প্রচলিত নিয়মের মধ্য থেকেই শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দেয়া হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক। আজ ঘোষণা হতে পারে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল। নির্বাচনে প্রাথমিকভাবে দেশটির আপদকালীন সময়ে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এগিয়ে ছিলেন, তবে শেষ মুহূর্তে এগিয়ে যান পিপলস পাওয়ার পার্টির নেতা অনুরা কুমারা দিশানায়েকে। নির্বাচনে এখন পর্যন্ত 53% ভোট পেয়েছেন দিশানায়েকে। এছাড়া বিরোধী দলীয় নেতা সজিত প্রেমাদাসা এখন পর্যন্ত 22 এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তৃতীয় অবস্থানে রয়েছেন। এদিকে ভোট গ্রহণ শেষে গণনার সময় রাতভর কারফিউ জারি ছিল গোটা শ্রীলঙ্কায়। খেলার খবর। চেন্নাইয়ে প্রথম টেস্টে বাংলাদেশকে 280 রানে হারিয়ে 2 ম্যাচ সিরিজে এগিয়ে গেছে ভারত। 515 রানে জয়ের লক্ষ্যে ম্যাচের চতুর্থ দিন 4 উইকেটে 158 রান নিয়ে খেলা শুরু করেন নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান। ব্যক্তিগত 25 আর দলের 194-তে আউট হন সাকিব। এরপর প্যাভিলিয়নে দ্রুত ফেরার প্রতিযোগিতায় নামেন টাইগার ব্যাটাররা। এলোমেলো শটে বিদায় নেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। দলের 222-এ উড়িয়ে মারতে গিয়ে 82 রানে ক্যাচ দেন নাজমুল হোসেন শান্ত। এরপর 234 রানে অল আউট হয় বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে 376 আর দ্বিতীয় ইনিংসে 287 রান তোলে স্বাগতিকরা। বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় 149 রানে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।